জন্মগ্রহণ করেছে এক বিখ্যাত পল্লী কবি জসীমউদ্দীন। বাংলা সাহিত্যে তার অদ্বিতীয়। তিনি উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ লিখেছেন, যেমন নকশিকাঁথার মাঠ, তোমাদের পরিচিত বহু উল্লেখযোগ্য চর্চিত কাব্যগ্রন্থ। এছাড়া সজনবাদিয়ার ঘাট, রাখালির মতন উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ। আর এই নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের মধ্যে পড়েছে আরেকটি উল্লেখযোগ্য কবিতা, যে কবিতাটির নাম তোমরা ইতিপূর্বে শুনেছ, সেটি ব্যথারবাসী কবিতা। অত্যন্ত মর্মস্পর্শী এবং প্রাণদায়ক একটি কবিতা বলা যেতে পারে, শোক কাব্য বা শোক কবিতা বলা যেতে পারে নকশিকাঁথার মাঠ কাব্যের এই ব্যথারবাসী কবিতাটি। প্রকৃতপক্ষে বলতে গেলে জসীমউদ্দীন এই কবিতা লেখার মধ্য দিয়েই বাংলা সাহিত্যে উজ্জ্বলতম নক্ষত্রে পরিণত হয়েছে পাঠকের কাছে। এখানে আমরা দেখতে পেয়েছি একটি চরিত্র, কেন্দ্রীয় প্রধান চরিত্র, গ্রামের এক সাধারণ ছেলে, চাষা, রাখাল, রূপাই। তার বিরহ বেদনা কাতরতা এই কবিতায় আমরা দেখতে পেয়েছি। কবিতা পাঠে দেখতে পেয়েছি গ্রামের সাধারণ ছেলে, সাধারণ ঘরের ছেলে বিরহী রূপাই এবং গ্রামের এক মেয়ে সাজুর অদম্য প্রেম এবং তার বিরহ যন্ত্রণা কাতরতা। আর সেই রূপাই প্রিয়জনকে হারানোর যে যন্ত্রণা প্রতি ক্ষণে ক্ষণে দগ্ধ হতে হয়েছে, কবিতা পাঠ করে আমরা সেটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি। রূপাই ও সাজু যে গভীর প্রেম বিরহের কাহিনী লিপিবদ্ধ হয়েছে আমাদের এই আলোচ্য কবিতায় ব্যথারবাসী। হ্যাঁ বন্ধুরা, স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। ব্যথারবাসী কবিতাটি আজকে আমি বিস্তারিত আলোচনা করব। প্রতিটি লাইন ধরে আলোচনা করার চেষ্টা করব যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। এই কবিতাটি এতটাই গুরুত্বপূর্ণ এই কারণেই, এটি ডাব্লিউবি বোর্ডের এসএলএসটি পরীক্ষায় আসার মতন একটি প্রশ্ন বা বিষয়। এছাড়াও আমরা জানি সিবিএসসি বোর্ডের নবম শ্রেণী সাহিত্য সঞ্চয়ন গ্রন্থটিতে এই কবিতা অন্তর্ভুক্ত করা আছে। সেই জন্য তাদের সিলেবাসে এই ব্যথারবাসী কবিতাটি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সব সার্বিক বিচারে বলতে পারি এই কবিতাটি সব দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাঠকের কাছে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা ভুলে যেও না চ্যানেলটির পাশে থাকার জন্য শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। আমি চেষ্টা করব আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। পল্লীকবি জসীমউদ্দীনের লেখা ব্যথারবাসী কবিতার প্রথম লাইন রয়েছে, মাঠের রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি, মিছেই মোদে সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি। প্রথমে আমরা জেনে নিব কবিতাটির মূল উৎস কী। জসীমউদ্দীনের লেখা নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ থেকে কবিতাটি সংকলিত হয়েছে। কবিতার প্রথম স্তবকে একটি লাইন রয়েছে, মিছেই মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি। কবি সুখ দুঃখের প্রসঙ্গটা কখন এনেছেন? এখানে আমরা দেখেছি ব্যথারবাসী কবিতাটিতে কবি গ্রাম বাংলার মাঠের রাখালের বেদনা যন্ত্রণাকে তুলে ধরেছেন। কবি বলেছেন, মাঠের রাখাল অর্থাৎ রূপাইয়ের কষ্ট নাগরিক মানুষ কখনো বোঝে না। মানুষ শুধুমাত্র নিজের সুখ দুঃখের সাথে রাখালের সুখ দুঃখকে এক করে দেখতে চায়, কিন্তু সেই চেষ্টাটাও বৃথা হয়। কারণ রাখালের বাঁশির বেদনার ছড়িয়ে পড়ে প্রকৃতির চারদিকে। তাই তো কবি বলছে, তার সুখ দুঃখ খোঁজা মানেই মিছেই তাদের চেষ্টা। আরেকটি গুরুত্বপূর্ণ কবিতায় লাইন রয়েছে, যে লেখে বেদনা বেবুজ বাসিতে কেমনি দেখাবো তাই।
বেবুজ বাসিটি হলো, এখানে রূপাইয়ের বাসিকে বেবুজ বাসি বলা হয়েছে কারণ সেই বাসিতে নেই কোনো সুর, নেই কোনো স্পষ্ট কথা বা ভাষা, কেবল আছে এক গভীর যন্ত্রণা। বিরহী রাখাল রূপাইয়ের বাসিকে বেবুজ বলা হয়েছে কারণ বিরহী রাখাল রূপাইয়ের বাসি থেকে বেরিয়ে আসে কেবলই বেদনার সুর। তার এই ব্যথা কেবল প্রকৃতি, জল, মাটি, বাতাস অনুভব করে। সাধারণ মানুষের কাছে তার ব্যথা বোঝা অসম্ভব হয়ে পড়ে। তাই তো কবি মাটিতে কান পেতে চেয়েছেন, কারণ কবি যে মানবিক, দুঃখ কষ্টের সাথী, প্রকৃতির সঙ্গী। রাখালের বেদনার সুর বোঝার জন্যই কবি বারে বারে মাটিতে কান পেতে থাকে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, এদেশে কবি রাখি নাই যাহা মুখের ভাষার টুকে, সে ব্যথাকে আমি কেমনে জানাবো তবুও মাটিতে কান। পেতে রহি কবু শোনা যায় যদি কি হয় কহে মাটির প্রাণ। মোরা জানি খোঁজ বৃন্দাবনে ভগবান করে খেলা, রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মালা। এই যে গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি আমরা ব্যাখ্যা করি, দেখতে পাবো যে কবি কোন সময় কথাটি বলেছেন। গ্রামের রাখাল রূপাইয়ের বাসি থেকে বেরিয়ে আসে বেদনা, যন্ত্রণার সুর। তার কষ্টের ভাষা দিয়ে বোঝা অত্যন্ত কঠিন। রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে কত বই লেখা হয়েছে, আর গ্রাম বাংলার রাখালের মতন সাধারণ মানুষের কষ্টের কথা লেখার মতন কোনো লেখক বা কবির সন্ধান পাওয়া যায়নি। তাই তো কবি বলেছেন, রাখালের বেদনার কথা অর্ধেক বোঝা যায় কিন্তু পুরোপুরি বোঝা যায় না। শহরে শিক্ষিত সমাজ বা কেতাব পড়া মানুষেরা মাঠের রাখালের বেদনা বুঝতে পারে না, যা রূপাইয়ের বাঁশির করুণ সুরে পল্লীর সাধারণ মানুষের বুক ফাটা হাহাকার ঝরে পড়ে। তাই তো কবি অবহেলিত গ্রামীণ মানুষের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি প্রকাশ করেছেন এই কবিতাটিতে। এরপরে আরেকটি লাইন পরীক্ষায় প্রায় আসে, তবু মাটিতে কান পেতে রহি কবু শোনা যায় মাটির প্রাণ। এই মাটির প্রাণ, মাটির প্রাণ বলতে এখানে বলা হচ্ছে রাখাল ছেলের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা ভরা রয়েছে। সেই দুঃখ কষ্ট যন্ত্রণা বুঝতে পারে কেবল মাটির রস গন্ধ তার মধ্যে রয়েছে। রাখালের বাঁশির সুরে ঝরে পড়ে অজস্র বেদনা, যন্ত্রণা, যা মাটি বুঝতে পারলেও সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। তাই তো কবি বলেছেন, মা যেমন সন্তানের কষ্ট বুঝতে পারে, তেমনি মাটিও মায়ের গ্রামের রাখাল রূপাইয়ের দুঃখ কষ্ট বুঝতে পারে। তাই কবি মাটির প্রাণ বলেছেন। আর এই কারণে কবি মাটিতে কান পাচ্ছেন, কারণ বিরহী রাখাল বালকের বেদনা যন্ত্রণা অনুভব করতে বাঁশির সুর পেতে মাটিতে কান পেতে থাকেন কবি। কারণ যেহেতু শুধুমাত্র নীরব প্রকৃতি বুঝতে পারে বাঁশি থেকে বেরিয়ে আসা রাখালের দুঃখ, যন্ত্রণা ও বেদনাকে। কবিতার অন্তিমে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, সে বনবিহ কাঁদিতে জানে না, বেদনার ভাষা নাই, ব্যাধের সায়ক বুকে বিধিয়াছে, জানে তার বেদনায়। এখানে কবি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে, বনবিয়োগ এই উপমাটি প্রয়োগ করেছেন। কারণ কবি বলেছেন, বনের স্বাধীন পাখি বা বনবিহ মানুষের মতন কথা বলতে বা কাঁদতে জানে না। কোনো নির্দয় শিকারী বা ব্যাধের তীর যখন সেই অবুজ পাখির বুককে এসে বেঁধে, তখন তার শরীর যে তীব্র যন্ত্রণায় ছটফট করে, যেটা তার ভাষায় প্রকাশ করার ক্ষমতাও তার থাকে না। সেই প্রাণঘাতী কষ্ট কেবল সেই আহত পাখিটিই বুঝতে পারে। রূপের জীবনের ট্র্যাজেডি ঠিক বনবিয়োগের মতোই। যেমন প্রিয়তমা সাজুর সঙ্গে বিচ্ছেদের ফল রূপাইয়ের বুকে গভীর বিরহের যন্ত্রণা তীরের মতন বেঁধে ওঠে। কিন্তু রূপাই একজন সাধারণ অশিক্ষিত রাখাল বালক। তার এই না বলা তীব্র কষ্টকে শহরের মানুষেরা বুঝতে পারে না। তার এই বাকরুদ্ধ নিদারুণ মর্মান্তিক যন্ত্রণার রূপটিকে পাঠকের সামনে কবি মূর্ত করে তুলে ধরেছেন। আরেকটি প্রশ্ন এখান থেকে আসতে পারে, রূপাই বাঁশি বাজাচ্ছে কেন, বা বাঁশি বাজানোর কারণটা কী? রূপাইয়ের বাঁশি বাজানোর মধ্য দিয়েও একটা ট্র্যাজেডি রয়েছে, কারণ তার প্রিয়তমা সাজুর সঙ্গে বিচ্ছেদের ঘটনা। এই বিরহের যন্ত্রণা তার বুকে ব্যাধির তীরের মতন বিঁধে গেছে।
আমরা জানি মানুষ যখন তার ভেতরের কষ্টকে আর চেপে রাখতে পারে না, তখন সে মুক্তির পথ খোঁজে। রূপাইয়ের মুক্তির একমাত্র মাধ্যমই ছিল তার হাতের সে বাঁশিটি। যখন তার বুকের সেই অনন্তকালের বেদনা সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন সে তার বাঁশিটি হাতে তুলে নেয় এবং নিজের মতন করে বাজাতে শুরু করে। আর না বলা কষ্ট সেই বুকের মধ্য থেকে বেরিয়ে আসে বাঁশির সুরের মধ্য দিয়ে। এই বাঁশি শুধু গান বাজনার নয়, এটি হলো এক বিরহী বুক ফাটা হাহাকার, মুক্তির করুণ আকুতি